লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমি আপনাদের সামনে তুলে ধরব এক রহস্যময় কাহিনী। লোকনাথ বাবার যে ছবিটি আমরা দেখি তার পিছনে রয়েছে অজানা অনেক তথ্য। তো জেনে নিন সেই রহস্যময় কাহিনী। কাহিনীটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লোকনাথ ব্রহ্মচারী 1137 বঙ্গাব্দ বা ইংরেজি 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসত মহকুমার চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। বিভিন্ন গ্রাম, শহর, নদ নদী, জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন তিনি। এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ বাবা ব্রহ্মজ্ঞান লাভ করেন। জেনে নেওয়া যাক তার কিছু আশ্চর্য কাহিনী। ঢাকার বারোদি গ্রামের শ্রী লোকনাথের একটি প্রতিকৃতিকে ঘিরে এমন এক রহস্যের সন্ধান পাওয়া গিয়েছে যা সত্যিই রোমাঞ্চকর। বাবা লোকনাথের যে ছবিটি আমাদের চেনা, তার উৎস একটি ফটোগ্রাফ। ছবিটি তুলেছিলেন দেশীয় রাজ্য ভাওয়ালের তৎকালীন রাজা। আজ থেকে 130 বছর আগে সেই ফটো থেকে একটি পেন্টিং তৈরির কথা ভাবেন রেণুকা নাগ। রেণুকা দেবী ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী। রেণুকা দেবী লোকনাথ বাবার সেই ছবিটি দেখেন, যেটি ভাওয়ালের রাজা তুলেছিলেন। ছবিটি ছিল নেহাতি ছোট, মাত্র 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। রেণুকা দেবী এরপরে ঢাকার এক প্রতিভাবান অথচ দরিদ্র শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে শ্রী লোকনাথের একটি পেন্টিং আঁকার বরাত দেন। এভাবেই শুরু হয় অতি লৌকিক কিছু ব্যাপার। দুর্গেশ বাবু প্রথমে A4 সাইজের একটি কাগজে প্রতিকৃতিটি আঁকতে শুরু করেন। সাদা কাগজে চাইনিজ ইঙ্কেই তিনি প্রাথমিক স্কেচটি করতে থাকেন। আসল প্রতিকৃতিটি তার সামনে দেওয়ালে টাঙানো ছিল। স্কেচ কিছু দূর এগোনোর পরে এমন কিছু অনুভূতি দুর্গেশ বাবুর হতে থাকে যা ব্যাখ্যাতীত। তিনি জানান, আঁকতে আঁকতে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েছেন এবং তারপরে কি ঘটেছে তিনি জানেন না। প্রকৃতপক্ষে দুর্গেশ বাবুর একটা ঘোরের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলেন। আবিষ্ট অবস্থায় দুর্গেশ বাবুর হাত অবিশ্বাস্য গতিতে চলতে শুরু করে। একটি A4 কাগজে বাবার মুখাবয়বটি আঁকা হয়। তার শরীরের বাকি অংশ অন্য কয়েকটি A4 এঁকে একত্র করে পূর্ণাঙ্গ রূপ দান করা হবে ঠিক হয়। সবশেষে দুর্গেশ বাবু প্রতিকৃতির চোখ আঁকবেন বলে স্থির করেছিলেন, কিন্তু চোখ আঁকতে গিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। চোখ আঁকতে গিয়ে তিনি অনুভব করেন যে আবেশে তিনি পুরো ছবিটি এঁকেছেন তা লুপ্ত হয়েছে। শেষ পর্যন্ত তিনি নিজের মতো করে প্রতিকৃতির চোখ আঁকেন। নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে এসে সেই প্রতিকৃতি দেখানো হয়। তিনি জানান, বাল্যকালে তিনি বাবা লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি দুর্গেশ বাবুর আঁকা প্রতিকৃতির চোখের সঙ্গে বাবা লোকনাথের চোখের কোনো মিল নেই বলেন। বারবার দুর্গেশ বাবু চোখ আঁকেন। বারবার সেই প্রবীণ ভদ্রলোকও হচ্ছে না বলে জানান দিতে থাকেন। শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায় সেই ছবি 1 বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকে। প্রায় 1.5 বছর পরে এক শীতের রাতে দুর্গেশ বাবু ঢাকায় বুড়িগঙ্গার ধারে একটি পার্কে বেড়াচ্ছিলেন।
পার্কের দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি টের পান সেটি বন্ধ এবং সামনে কেউ এসে দাঁড়িয়েছেন বলে মনে হয় তার। মুখ তুলে তিনি দেখতে পান এক দীর্ঘাঙ্গ পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন। একটি আচ্ছাদনে তার মুখ ঢাকা। ফ্রেমে সেই পুরুষ তার মুখাবরণটি সরান। দুর্গেশবাবু দেখতে পান অতি তীব্র আলোক জ্যোতি সম্পন্ন চক্ষুদয় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং শ্রী লোকনাথ। দুর্গেশবাবু জ্ঞান হারান। জ্ঞান ফিরতে তিনি কাউকে আর দেখতে পাননি। এবারে তিনি এক দৌড়ে রেণুকা দেবীর বাড়ি আসেন এবং দ্রুত হাতে প্রতিকৃতিতে চক্ষুদান করেন। প্রকৃতপক্ষে এটি লোকনাথের প্রথম পেন্টিং। সত্যি কি রয়েছে এই চোখের পিছনে? একটি মণি ঊর্ধ্বে আর একটি নিম্নে কেন? অনেকের মত ঊর্ধ্বগামী চোখটি মহাবিশ্ব এবং নিম্নমুখী চোখটি অন্তস্থ জগতের প্রতীক, যা সমগ্র আধ্যাত্মবাদের মূল কথা। মহাযোগী লোকনাথ কি তার অতিলৌকিক দর্শন দ্বারা শিল্পী দুর্গেশবাবুকে সেই ইঙ্গিতই দিয়েছিলেন সেই দিন? আজও সমাধান হয়নি সেই রহস্যের। তো বন্ধুরা, লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় লোকনাথ বাবার জয়। ধন্যবাদ।